আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে একটা ঘটনার জন্য, এবং সেই ঘটনা পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। রাসেল ভাই, এটা হচ্ছে আপনার একটা গ্রামের কাহিনী। তো ওই গ্রামের যে ফ্যামিলি মেম্বার্স যারা ছিল, তারা তাদের আসলে মুরব্বী যারা ছিল তারা বেশ সবাই মোটামুটি মানে আস্তে ধীরে চলে যান আর কি। তাদের লাস্ট যেই ভদ্রলোকটা বেঁচে ছিলেন সেটা হচ্ছে তাদের এক দাদা আর কি। তো এই ওরা আর কি মুরব্বীদের উপর খুব ডিপেন্ডেন্ট ছিল, যারা বড় ফ্যামিলির, তারা ছোটদেরকে সবসময় গাইড করে এবং তাদের আপনার যেটাকে বলে হুকুম আহকামে তারা চলাফেরা করতো। তো দাদাই একমাত্র ব্যক্তি যিনি বেঁচে ছিলেন, এবং দাদা খুব পরেজগার লোক ছিলেন আর কি। তো ওর দাদা সবসময় আপনার বাসায় নামাজ কালাম এগুলো চর্চা করতেন। তো যখন বেশ বুড়ো হয়ে যান, ওনার অনেক কিছু করা হয় না, ওনাকে হেঁটে হেঁটে মসজিদে নিয়ে যাওয়া হয়। তো উনি বলতো যে আমাদের এই যে গ্রাম, আমাদের যে ভিটা বাড়িটা আছে এখানে, এটার মাঝখান দিয়ে একটা মানে জিনদের চলার পথ আছে, এবং এটা ওর বাবাকে বলতো যে এইখান থেকে একটা রাস্তা আছে, এটার মধ্যে দিয়ে জিন চলাফেরা করে। তো তোমরা এই কোনায় কোনো ঘর বাড়ি কিছু তৈরি করবা না, এখানে অলওয়েজ লিভ ইট ভ্যাকেন্ট, এবং এই পথটাকে ব্লকও করবা না, তোমাদের অবস্থা যেরকম হয়। আরো কিছু উপদেশ বাণী দাদা দেয় আর কি। তো এটা ওরা শুনে, তার বাবা এটা স্বীকারও করে যে হ্যাঁ আমি এটা করব, আপনি যা বলেছেন তাই। তো শুনে সেটা মেনে নেয় এবং তারা ওইভাবে ওই বাসায় থাকা শুরু করে আর কি। তো একটা সময় দাদা মানে একদিন অসুস্থ হয় রাতের বেলা, এবং রাতের বেলা তিনি বলেন যে আমি যখন মারা যাব, তো তোমরা দেখবা যে কিছু মানুষ আসবে আমার দাফন করার জন্য, এবং যারা আসবে তাদেরকে কোনো কথা না বলে আমার ডেড বডিটা দিয়ে দিবা, এবং তোমাদের মধ্যে মানে যাকে তার বড় ছেলে উপদেশ দিয়েছিল যে তুমি তাদের সাথে যেতে পারো, আর কেউ যাবে না আর কি। তো বলছে যে ঠিক আছে, এটা মেনে নেওয়া কষ্ট, অন্য কেউ যাবে না, ফ্যামিলির একজন মানুষও যেতে পারে এই দাফন দেখার জন্য, মানে দাফন কাজে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। এবং ঠিক দাদার বলার সময় আর কি, যেদিন বলে উনি, এবং বলতেছে উনি যে আমি খুব শীঘ্রই মারা যাব, সম্ভবত আগামীকাল রাতে মারা যাব, এভাবে অবভিয়াসলি ডেট কেউ বলে দেন আর কি। যাই হোক, উনি আসলেই রাতের বেলা উনারা দেখেন যে উনি একটু ছটফট করতেছেন, এবং একসময় উনি নাই। এবং স্বভাবতই ওনার দাদার কথা মতোই রাত্রেবেলা একটু গভীর হওয়ার সাথে সাথেই দেখে যে বাসার বাইরে মানুষ আসছে এবং হাঁক দিচ্ছে, জব্বা পরা বড় বড়। তো ওনার ছেলে যে ছিল সে রেডি হয় বাপের সাথে যাওয়ার জন্য, ভয়ও পায়। যারা আসছে তারা বেশ লম্বা লম্বা হুজুর টাইপের মানুষ। তো তারা এসে ডেড বডিটাকে নিয়ে আপনার সেই তাদের কাছে খাটিয়া ছিল সেটাতে উঠায় নিয়ে চলা শুরু করলো, এবং কোনো কথা বাক্য ব্যয় করলো না। ডিয়ার লিসেনার, শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারবেন, প্রত্যেকটি ঘটনা শুনতে পারবেন একদম বাছাই করা। ভূতিভেমের যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আমি নিজেই বাছাই করে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বাবা তাকে ফলো করলো আর কি, ওই ভদ্রলোকটা আর কি, সে ফলো করে গেছে। তো যেতে বেশ কয়েকটা গ্রাম পার হয়ে গেল। পার হওয়ার পরে সামনে যে কবরস্থান, ওইটাকে বলতো যে বড় কবরস্থান আর কি। ওখানে সাধারণত মানে তাদের কয়েক গ্রামের মানুষ এসে ওখানে কবর দেয় আর কি। এটা বেশ বড় টাইপের একটা কবরস্থান ছিল। তো ওখানে নিয়ে যায়, তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো সে তো নিজের বাবা, তার থাকতেই হবে। তো দেখে যে ওখানেই তারা একটা জায়গায় গোসল করার ব্যবস্থা করে এবং সব করে আর কি। তো উনি এতক্ষণ কথা বলছিল না, এবং তাদের সাথে ঠিক কাপড়ও ছিল, কাফনের কাপড় টাপড় সব দিয়ে তারা ওই বডিটাকে আপনার রেডি করে কবর দেওয়ার জন্য। এবং যখন কবরে নামাচ্ছে তখন ছেলেকে বলে যে তুমি যদি চাও ওদের মধ্যে একজন, তুমি আসো, এসে ধরো তোমার বাবাকে নামাও। তো সেই ছেলে এসে নামায়, কবর দেয়, এবং কবর দেওয়ার পর সে যথারীতি দেখে যে মানে ওই লোকজন দাঁড়ায় সেখানে দোয়া টোয়া করতেছে। এবং সে যখন নাকি পিছন ফিরে চলে আসার জন্য, খারাপ লাগতেছে তার বাবা, চোখ দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে তাকায় দেখে যে ওই লোকগুলা কেউ নাই, সে একাই দাঁড়ায় আছে জায়গায়। এবং তার কাছে বেশ সেটা ভয় লাগে, তার দুঃখতা আছে, ভয় বেশি লাগে। যাই হোক, সে বাসায় চলে আসে। এটা হচ্ছে তাদের দাদার মিস্টিরিয়াস ব্যাপারটা আর কি। এবং তারপরে যেটা হয়, সেই লোক এসে বাড়িতে নর্মালি থাকে, এবং আস্তে ধীরে তাদের বাড়িতে সময় পার হয়ে যায়। এক সময় সে থাকা অবস্থায় কখনো ওই জায়গায় কিছু করা হয় নাই আর কি, আপনার এই বাড়িঘর টাইপের কিছু করে নেই। বাট তার পরবর্তীকালে যে সময়টা আসে, সে সময় তার ছেলে মেয়েরা এক সময় আর কি ওইখানে ওই যে জায়গাগুলো দাদা নিষেধ করছিল এইসব জায়গাতে করবো না, সেখানে তারা ঘর বাড়ি বানানোর প্রস্তুতি নেয়, এবং তারা ওখানে আপনার ঘর বানিয়ে ফেলে।
তৈরিও করে। এখন সাধারণত মানুষ দেখা যায় যেসব জায়গাগুলোর কথা মানা করা হয় যে এখানে তৈরি করলে সমস্যা বা হওয়ার সময় প্রবলেম হয়, অ্যাকচুয়ালি যখন বাড়ি তৈরি করছে তখন তেমন কোনো সমস্যা হয়নি। তো বাড়ি তৈরিটা করার পর হচ্ছে আসল সমস্যাগুলো হয়। ওই বাসায় নাকি রাসেল ভাই যখন মানুষ থাকতে যায়, বিশেষ করে যে কর্নারটা পড়ছে ওই যে ওর দাদার দেখানো জায়গাটা, ওই জায়গায় রাত্রেবেলা প্রায় মানে দেখা গেছে 2-3 দিন পর পরই বাসার জানলার কাজ থাকে না, হিম করে মানে প্রচন্ড শব্দ হয়, গ্লাস ভেঙে যায়, বাসার যে গ্রিলের দরজা জোরে জোরে স্ল্যাম করে মানুষ হঠাৎ করে অল অফ এ সাডেন। এবং কয়দিন আগে ওই আপনার করতেছিল তারা, ওই যে খেতে বসছে একজন, হঠাৎ করে নাকি খাবারের প্লেট ফ্লিপ করে পড়ে গেছে। তো এটা কমনলি নাকি মানে ইট হ্যাপেন্স, মানে এটা সবসময় হতে থাকে ওই বাসায়। এবং মানে এটা মানে খুবই আশ্চর্য যে জিনিসগুলো হয় সেগুলো খুব আশ্চর্যজনক জিনিস। এবং ঘটনাটা যে বলছে, গাজীপুর বাড়ি, নামটাম কিছু বলতে নিষেধ করছে। তো গাজীপুরের মানুষ সে বলছে যে বাবু ভাই যদি কখনো আপনি আসতে চান কাউকে আনবেন না, একলা আসবেন, আসলে আপনাকে আমি কিছু এক্সপিরিয়েন্স করাবো এবং আমি শিওর আপনি করবেন, এবং ওই রুমে থাকতে হবে আপনার। তো জিনিসটা আসলে রাসেল ভাই আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগছে ওই বাড়ির কাহিনী। আর আরেকটা জিনিস বলতে চাই, এই যে কোনো ছোট জিনিস, আমি হয়তো ভূত এফএমে এর আগে অনেক আগে বলছিলাম রাসেল ভাই যে একটা বাড়ি আছে মোহাম্মদপুরেরই একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে কি আমারই এক রিলেটিভ থাকতো, মানে খুব ক্লোজ রিলেটিভরা থাকতো ওই বাসায়, পরবর্তীতে ওই বাসা বিক্রি করে চলে যায়। এমন একটা জায়গায় রাসেল ভাই উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ প্লেস অফ মোহাম্মদপুর, এখান থেকে মানুষ সহজে জায়গা জমি বিক্রি করে চায় না। আচ্ছা, হ্যাঁ, তো সেই বাসাটা ছিল চরম হরিফিক। এখনকার দিনে এই কথাগুলো বললে মানুষ মানে কি বলে, মানে ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, হ্যাঁ লালমাটিয়া, এইসব জায়গায় বাড়ি বিক্রি করে গেছে মানুষ, মানে আশ্চর্য। কিন্তু ওখানে গেছে, ইটস ট্রু, মানে বিশাল বড় জায়গা সহ বাড়ি বিক্রি করে গেছে। এবং আমার সেই সেটার কারণটা কি, বোনের হাজবেন্ডও এসেছিল আপনার সাথে, কিন্তু কাহিনী শেয়ার করেনি, ঘুরে গেছে। ওই বাসায় তখনকার যেগুলো কাহিনী ছিল, ওই যে ইট আসতো, হ্যাঁ ইট মারতো ওখান থেকে রাতের বেলা, বাসার মধ্যে মানুষ দেখতো ছাদের উপরে বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। এবং ওই বাসায় একটা কুয়া ছিল খুব ভয়ের, হ্যাঁ খুব ভয়ের একটা কুয়া ছিল, অনেক কিছু ওখানে দেখা যেত, বাসার পিছনে দেখা যেত। আমি নিজে ছোটকালে আমি ছায়ার মতো দেখে ওটা পিছনে দৌড়াইতে যে আমি পড়ে গেছিলাম একটা গর্তে, গিটার হাতে ছিল দেখে আটকাই গেছিলাম। তো ওই বাসা সম্বন্ধে আরো কিছু তথ্য পাচ্ছি নতুন, সেটা আপনাদেরকে আমি শোনাবো পরে এসে। মানে কিছু কিছু তথ্য, বাসাটা কি এখনো ওইরকম ভাবেই আছে? না, বাসাটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট হয়ে যাওয়ার পরে লোকজনের কি অবস্থা? হ্যাঁ, এবং ওখানকার একটা মানুষ আর কি আমার সাথে যোগাযোগ করছে। তো সে যখন বলতেছিল যে আমাদের বাসায় অনেক কিছু হয়, একটা কুয়া আছে, এটা আছে, এটা আছে। কুয়াটা কি এখনো আছে? এখনো আছে, কুয়াটা এখনো আছে। ওরা বলছে আছে, এখনো কুয়াটা আছে, মানে যে বলছে সে বলছে এখনো কুয়াটা আছে। এখনো নাকি হরিফিক ব্যাপার স্যাপার হয় ওই বাসায়। কদিন আগে নাকি খাবার খাচ্ছিল, আচারের বয়ামটা অটোমেটিক খুলে গেছে। আচ্ছা, এটা মানে খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার। সে বলতেছে শব্দ করে খুলছে, যে মানে মানুষ হাত দিয়ে খুললে যেমন একটা এয়ার টাইট শব্দ না করে শব্দ হয়, সেরকম শব্দ করে নাকি খুলছে আচারের ক্যানটা। এবং ভয় নাকি এখনো ওখানকার একটা অ্যাপার্টমেন্ট, মানে যে বলছে কাহিনীটা সে ওই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টে থাকে। বলছে যে এমন একটা ব্যাপার যে আমরা ডাইনিং স্পেসে যেতে ভয় পাই। এবং আমি ওর নামটাম কিছুই বলবো না, মানে কিন্তু সে বলছে সে নাকি মানে ছোটকালে কথাই বলে নাই এইসব কারণে, কয় বছর পর্যন্ত চুপচাপ ছিল, মানে কোনো কথা বলতে পারত না। তো আমি কিছু কাহিনী কালেক্ট করে ডেফিনেটলি আমরা সেটা নিয়ে আমি ওখানে যাব, এবং যে হয়তো এক্স্যাক্টলি বাসা, যেহেতু কারো বাসা সেটা তার মানে সেটাই, বাট যা যা ঘটে সেগুলো জানাবো, এবং উইচ ইজ 100% ট্রু। এবং আমি ওখানে সাফারার, মানে আমি নিজে ছায়া দেখে ওটা পিছনে দৌড়াইছি ছোট থাকতে, এবং এক পর্যায়ে ছায়াটা ভ্যানিশ হয়ে গেছে, আমি দেখি বাড়ির নিচে মাটি নাই, ঠাস করে মাটির তলে চলে যাচ্ছি, এরকম হয়েছে। আমার বোনের হাজবেন্ড ও ছাদের মধ্যে দেখতেছে ইট মারতেছে, কাকে গালি দিচ্ছে, সাথে সাথে শত শত ইট তার গায়ে এসে পড়া শুরু করছে। হ্যাঁ, এগুলো তো সব মানে এগুলো ভয়ঙ্কর ব্যাপার আসলে। এবং ওই ছাদের মধ্যে একটা ছোট চিলে কোঠা ছিল, সেখানে একজন ভাড়া থাকতো, এক সিনিয়র ভাই, উনি রাতের বেলা দেখছে 2টা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে ছাদের মধ্যে। এবং অনেক ভয়ের জিনিস। আমার ফ্রেন্ড দেখছিল যে তার বড় ভাই মারা গেছে, হঠাৎ করে দেখে যে সে এসে ওই গেট দিয়ে তাকে দেখে, গেট বেল দিছে কে, সে হেঁটে যেয়ে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে গেটের সামনে। ও মাই গড, মানে এটাও তো খুবই হরিফিক আসলে ব্যাপার। আচ্ছা, সো মানে ব্যাপারটা আসলে এরকমই যে মানে এরকম একটা শহুরে জায়গায়, এরকম একটা শহর মানে একদম মানে কি বলবো, শহরের মেইন পয়েন্ট। হ্যাঁ, সেটাই সেখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনো ঘটে চলেছে, এবং সেই বাসাটা ভেঙে ফেলা হয়েছে। তারপর আসলে আমার মনে হয় বাসাটা সারা ব্যাপার না, জায়গার ব্যাপার। যেমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানুষজন বাসা চেঞ্জ করে তখন আর কিছু থাকে না,
না, চেঞ্জ করে অন্য বাসায় চলে গেল তখন সবকিছু নর্মাল হয়ে যায়। সবকিছু নর্মাল হয়ে যায়। এই জন্য বাসাটা একটা বিগ থিং। আমি মানে অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি নাই যে এই বাসাটা এত বছর পরে, মানে আজ থেকে ধরেন 20 বছর আগের ঘটনা বা 15-18 বছর। এবং মুশকিলটা হচ্ছে যে ওই দেখবেন যে হয়তো ওইখানে সবগুলো ফ্ল্যাটের মধ্যেও ঝামেলা নাই, ঝামেলা হয়তো আছে একটা দুটা ফ্ল্যাটে, কিন্তু সে আগের কথা যখন বলছি তখন ওই পুরো বাড়িটাতে সমস্যা ছিল। এবং আচ্ছা, বাড়িটা একটা বেসিক জিনিস কি, বাড়িটার নিচে ছিল একটা ক্লিনিক, ক্লিনিক ভাড়া দিয়েছিল এবং ওই ক্লিনিকের কারণেও আর অনেক ব্যাপার স্যাপার আছে রাসেল ভাই। ও আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন অতিথি আছে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রাকিবউদ্দিন সুজন। আমি আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। তো আসলে আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2004 সালের। আমার ফ্যামিলি সহ আমরা মোহাম্মদপুর থেকে মিরপুরে শিফট হই। তো আমরা যেখানে মানে যেই বাসাতে শিফট হই সেই বাসাটা অনেক পুরনো, প্রায় 20 থেকে 25 বছর পুরনো বিল্ডিংটা। তো ওই বিল্ডিং এর 4th ফ্লোরে আর কি আমাদের বাসাটা। তো আমাদের ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট আছে। আমরা ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পর কিছুদিন পর মানে আমরা অনেক দেরিতে আর কি খাবার দাবার করি, রাতের ডিনারটা। তো আমাদের বাসার যে মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে, তারপর আমি মাঝে মধ্যে রাতে একটু লেট করে খাওয়া দাওয়া করি। তো আমাদের বাসার পাশের যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের যে কিচেন রুমটা, ওই কিচেন রুমটা আমাদের কিচেন রুমটা পাশাপাশি। তো আমি প্রায় অনেক লেটে খাবার খাই, 1টা বাজেও খাই, মাঝে মধ্যে আবার 12টা আর কি। আমি যেদিন লেট করে খাই সেদিন আমার রাত 12টার পরে খাওয়া হয়। তো আমি যেদিন লেট করে খাই সেদিন আমার খাবারটা আমি নিজে গরম করে খাই। কিচেন রুমে যাই, যখন গরম করি প্রায় পাশের ফ্ল্যাটের কিচেন রুম থেকে মানে বিভিন্ন ধরনের শব্দ মানে আমি শুনতে পাই। কখনো হচ্ছে থাল বাসন মাজার যে ঝনঝন শব্দ, বা হচ্ছে মশলা পিষলে যে শব্দটা হয়, ধূপ ধূপ শব্দ হয়, সেরকম সেই সব কিছু আর কি। মানে একটা কিচেন রুমে যে সবকিছু শব্দ হয় সেটা আমি মানে ওই রাতে খাবার যখন খাই তখন আমি শুনতে পারি। তো এই ঘটনা এই যে শব্দগুলো শোনা যাচ্ছে, এগুলো মানে আমার বাসার আমার আম্মু মাঝে মধ্যে শোনে। তো শব্দটা এরকম হয়, পাকরুমে শব্দ হওয়ার পর আবার একটু দৌড়ানো শব্দ হয়, মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ার মধ্যে কাজটা করতেছে, দৌড়াদৌড়ি করে মানে একবার এই রুম থেকে ওই রুমে, এরকম শব্দ হয়। তো এটা আমি নর্মালি ভাবি যে হয়তো পাশের ফ্ল্যাটের হচ্ছে কেউ কাজ করতেছে, বা এই জন্য এটা আমি নর্মালি ভাবি আর কি। মানে আমি খাবার দাবার শেষ করে ঘুমায় পড়ি। তো মাঝে মধ্যে আবার হচ্ছে ড্রয়িং স্পেসে আমি মাঝে মধ্যে রাতে টিভি দেখি। তো ড্রয়িং স্পেসের হচ্ছে যে মেইন গেটটা কিন্তু ড্রয়িং স্পেসের পাশেই হয়। তো হচ্ছে মেইন গেট থেকে মাঝে মধ্যে অনেক রাত 1টার দিকে আমি যখন টিভি দেখি তখন সিঁড়ি দিয়ে মনে হচ্ছে কেউ দৌড়ে উঠতেছে। আবার উঠার পর মানে আমাদের যে গেটটাতে 2 থেকে 3টা নক করার পর আবার মানে দৌড় দিয়ে চলে যাচ্ছে, এরকম শব্দ হয়। তারপর মানে এটা এইগুলা ঘটনা শুধু আমি একা না, আমার বাসার আর কি সবাই এইগুলা মানে একটু ফলো করে। তারপর আমার আম্মু মাঝে মধ্যে আমাকে অ্যালার্ট করে যে রাত্রে তুমি যদি বাসায় যদি কেউ নক করে বেশি রাত্রে, তাহলে তুমি আমাকে ডাক দিবা, দেন আমি যা খুলবো, তুমি খুলো না। তো তারপর একদিন সকালে পাশের ফ্ল্যাটের আন্টিকে আম্মু জিজ্ঞেস করে যে আচ্ছা এরকম যে শব্দ হয় মিডনাইটে, অনেক রাত্রে এই শব্দগুলো যে হয়, এই শব্দগুলোর মানে কারণটা কি আপনি বলতে পারেন, নাকি আপনারা এরকম শব্দ করেন? তো পাশের আন্টি বলে যে ওনাদের ফ্ল্যাটে একটা খারাপ আত্মা আছে, যে আত্মাটা মানে এরকম হচ্ছে ওনাদের বাসার মধ্যে এরকম কাজ করে। তো ওই আত্মাটা হচ্ছে ওনার বড় ছেলের উপরে আর কি ভর করছে। তো ঘটনাটার প্রথমে আর কি বলা দরকার ছিল যে ওনার বড় ছেলেটা হচ্ছে অ্যাবনর্মাল। আচ্ছা, আপনাদের ফ্ল্যাটে যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই সমস্যাটা নিয়ে আপনি সমাধানের জন্য আপনারা কার সাথে কথা বলেছেন? হ্যাঁ, ওই আন্টিটা বলছে যে হচ্ছে ওনার ছেলে যখন 8 বছর বয়স ছিল তখন ভালো ছিল, কিন্তু 8 বছর পর থেকে মানে ওই আত্মাটা যখন ওনার ছেলেকে ভর করে তখন হচ্ছে
অ্যাবনর্মাল হয়ে যায়, মানে ওই স্বাভাবিক মানুষের মতন আচরণটা ওনার ছেলের আর কি হারিয়ে যায়। তো তার মানে ওনাদের বাসাতেও প্রবলেম আছে, আপনাদের বাসাতেও প্রবলেম আছে। এটা নিয়ে আপনার কোনো হুজুরের কাছে বা কারো কাছে গিয়েছিলেন, কথা বলেছেন? হ্যাঁ, ওই আন্টিরা বলছিল যে হচ্ছে যে হুজুর বা হচ্ছে বড় বড় হুজুরের কাছে গেছে, তারপর হচ্ছে কবিরাজের কাছে গেছিল। তো যখনই তারা হচ্ছে এটার সলভ করার জন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে যায়, তখন হচ্ছে তা ওনার ছেলের মানে শারীরিক অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যায়, অনেক প্রচুর জ্বর হয় এবং কান্নাকাটি করে। এবং আপনারাও তারপরে আর কোনো হুজুর দেখাননি, এই তো? হ্যাঁ, এরকমই। তারপর হচ্ছে যে ওনার যখন ওই হুজুর কবিরাজটা বলছে যে এটা খুব খারাপ একটা আত্মা বা জিন, যেটাই হবে সেটাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে গেস্ট তার ঘটনা শুনবো আমরা। কি নাম আপনার সেটা একটু বলবেন প্লিজ? হাই লিসেনার্স, আমি শিহাব ফ্রম মিরপুর জু রোড এরিয়া। ওকে, চলে যায় আপনার ঘটনায়। ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় আর এবং বাইরে দুটো মিলিয়ে। বেসিক্যালি আমার সারাদিনে যে সময়টুক থাকে, ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেন্টিং করে থাকি। তো এই ঘটনা মেইনটা হচ্ছে এই পেইন্ট থেকে শুরু হয়। একদিন রাতের ঘটনা, আমি যখন এই ঘটনা আমি একটু বলবো যে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা নিয়ে আপনি যদি দেখতে চান যে কে ঘটনাটি বলছে, তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/bhutfm.russell। এই পেজে গিয়ে আপনি ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। আমরা চলে যাই আবার ঘটনায়। আপনি একজন পেইন্টার এবং আপনি রেগুলার পেইন্ট করেন, রাইট? এবং পেইন্ট নিয়েই এই ঘটনাটা। জি জি। তো সেটা এক রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি এবং দেখা যায় যে বেসিক্যালি মাঝে মধ্যে ভোরও হয়ে যায় আমার রাতে। তো রাতে বেশিরভাগ টাইমটা আমি পেইন্টের মধ্যেই কাটাই। একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি, দেন ব্রাশগুলো ভিজাই এবং মেক করতে থাকি যে পেইন্ট করার জন্য। তো ওই দিনের আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়ার কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে না, আজকে হয়তো পেইন্টটা করতে পারবো না, ঘুম চলে আসতে পারে, তো আজকে থাক, বেটার অফ দ্যাট আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওইটা ওইভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি। তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকি নর্মালি সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায় 2টা থেকে 2:30টার দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠে আমার রুমে আমাদের বাসায় যে সেফ সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি, সেই টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানোর, সেই টর্চের সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নেই, তখন আমার কিছুটা হলো খেয়াল হয় যে টর্চের আগে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল সেখানে একটা পেইন্ট আছে। তো আমি ফার্স্টে এটা মানে করিনি। তো পরে মনে হলো যে না, একটু উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে যেয়ে দেখি যে হ্যাঁ, একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি, যে আমি তো রাতে হোয়াইট পেপার রেখে ঘুমাইছিলাম, এখানে পেইন্ট আসলো কিভাবে। তো আবার পর মুহূর্তে মনে হয় হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আমার মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখে অবাক হয়ে, যেটা থেকে আমি শিওর হয়ে যায়, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে, যেখানে আমি আর্ট দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা মিসিং ছিল, ওইখানে ছিল না। আর যে কারণে আমি আসলে বেশি শিওর হতে পারি পেইন্টটা আমার না। তাহলে আমার রুমে পেইন্ট কার বা কিভাবে? তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেইন্টগুলো করে রাখছি, আমি আপনাকে আগে বলছি যে আমার পেইন্টগুলো আমি দেয়ালে রেখে দিই এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না, এটা আসলে পেইন্টটা ঠিক আছে, বাট এই পেইন্টটা আমার না। তো তখন আমি পেইন্টটা বোর্ড থেকে খুলে আমার হাতে নেই পেইন্টটা নিয়ে একটু নেড়ে দেখি যে না, পেইন্টটা শুকায় গেছে, তার মানে এটা অনেকক্ষণ আগেই পেইন্টটা শেষ হয়েছে। আর ব্রাশগুলো ওই দিন ভিজা পাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়াটারপ্রুফ থেকে নেওয়ার পরে আবার জায়গা মতো রেখে দিই, আমি ওটা ভিজাই নিই, তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার, এগুলো যখন যেখানে আমি রাখি সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিল এবং ফ্লোরে ছিল যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়াছিটা, যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলে মানে বুঝতে পারছিলাম যে না, আমার মাধ্যমে হয়নি, হ্যাঁ, ইটস নট নর্মাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিংটা আসে নাই মাথায়। আমি নর্মালি আসলে থিঙ্ক করতেছিলাম, আমার মাত্র ঘুম থেকে উঠেছি, এখন একটা নর্মাল করে একটা থিঙ্ক চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেনটা হাতে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখি, পেনটা করি। তো পেনটার সামনের মানে ফ্রন্টে যেটা পেনটা ছিল, যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো, একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা মেয়ের অবয়ব ছিল এখানে খুব হালকাভাবে আঁকা।
মেয়েটা সাদা শাড়ি পরা ছিল, বাতাসে ফ্লো ছিল যার কারণে শাড়ির আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার ডান হাতটা বের করা ছিল এবং হাতের ইশারায় বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে বা এরকম কিছু। আমাকে না, যে এখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়িয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেইন্ট করি সেই জন্য আমি এই জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দিব এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার ডান হাতে ধরা ছিল, এটাকে উল্টে দেওয়ার কারণে আমি ব্যাক সাইডটা দেখতে পাই। ব্যাক সাইডে আমরা জানি যে আসলে ভাই আমরা যদি কখনো পেইন্ট করি, পেইন্টের পিছনে একটা জল ছাপের মতো থাকে, পেইন্টের ফুটে উঠে, বাট ওই পেইন্ট ছাড়া অন্য কোনো পেইন্টের জল ছাপ ফুটে উঠবে, ইটস ইম্পসিবল, ইটস নট নর্মাল। তো আমি যখন আমি আঁকিয়েছি তারই ছাপ, হ্যাঁ তারই একটা ছাপ মিরর ভিউতে পড়ে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবিরই আরেকটা নতুন ক্রিয়েশন, যেটা হচ্ছে গিয়ে যে করা, সেটা নরমাল না, একদম নরমাল। তো আর এখানে নতুন আরেকটি মানে ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা ছেলে সাদা পাজামা পাঞ্জাবি পরা। তো সিকোয়েন্সটা এরকম ছিল যে অন্ধকার আগের পেইন্টে যতটুকু ছিল ফ্রন্ট পেইন্টে তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এইটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল একটা মানুষের পক্ষে কোনোদিন। তো যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা। তো আমি দেন প্রিন্টার রেখে আমি আমার একটা সিনিয়রকে ফোন দিই, ওই রাতেই ফোন দিয়ে বলি যে ভাই এরকম ব্যাপার, আমি কি করতে পারি। তো সে আমাকে বলতেছে যে তোর বাসায় পিসি আছে? হ্যাঁ ভাই পিসি আছে। তো তোর বাসায় কি প্রিন্টার আছে? তো হ্যাঁ ভাই প্রিন্টারও আছে। তো তুই একটা কাজ কর, তুই নেটে যে সূরা ইখলাসটা ডাউনলোড কর এবং করে সেটার একটা প্রিন্ট কপি নিয়ে প্রিন্টটা এমন একটা জায়গায় রাখ যেখানে লক করতে পারবি। তো প্রিন্ট এখানে রেখে তার উপরে একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে সূরা ইখলাসটা রেখে একটা ওয়েট দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়, দেন তুই দরজাটা লক করে দে। আচ্ছা আমি সেটা করলাম, বলবো যে এবার তুই শুয়ে পড়, এটা পরে আমরা ডিসকাস করে নিব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি। সেই রাতে আমার সাথে আর কিছু হয় নাই। তো পরদিন আমার একটা ফ্রেন্ড রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলায় যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, একটু কাজ আছে, তুই কি যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে, তো আমি উঠে রেডি হয়ে ওর সাথে যাই নারায়ণগঞ্জ। সারাদিন অনেক কাজ টাজ করার পর বিকালবেলা আমাকে বলে সিটিতে আসলে ভিলেজ সাইডটা একটু দেখে গেলে ভালো হয়। তো দেন আমি ওর সাথে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভিলেজ সাইডটা একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ আমরা ঘুরে গেলাম। রিটার্ন যখন করতেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো গ্রামের সাইডে রাসেল ভাই দেখা যায় যে সন্ধ্যা আজান দেওয়ার পরপরই আস্তে আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হয়েছে। তো আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু নিচু ছিল খুব, মানুষের পায়ের ছাপে বর্ষা যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে, উঁচু নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং আমার স্মার্টফোনটা ট্যাপ করতে তাকাচ্ছিলাম, মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে হাঁটতেছিলাম। তো একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইডে চলে গেছি। নির্জন সাইডে চলে গেছি কিরকম, যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি, এরকম একটা ফিল হয় আমার মধ্যে। আমি ভিতরের দিকে চলে গেছি। তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ওয়েতে নাই, আমি মোটামুটি একটু জঙ্গল টাইপ এরিয়াতে চলে আসছি আর আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সেই কলটা আমি কেটে দিই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল দেওয়ার জন্য ট্রাই করি, বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কি করবো, এখন একটাই ওয়ে আছে, যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন এটা করব তখন হঠাৎ করে একটা বাতাসের পাই আমি, প্রচন্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে, যে আমার থেকে 10 থেকে 15 হাত দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে, বাট আমার গায়ে মোটামুটি লাগতেছে না, এরকম একটা ব্যাপার নর্মালি একটা। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে, ফোনটা অফ করছি, আবার অন করবো, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পাই যে জঙ্গলের সাইড থেকে একটা মেয়ের অবয়ব বের হয়ে আসতেছে, সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন, এরকম একটা ব্যাপার দেখে আমি একটু অ্যাস্টনিশড হয়ে যাই, যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে আস্তে বের হলো, বাতাসে চুলগুলো উঠতেছে, সাদা চুলগুলো উঠতেছে এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমন ভাবে হ্যাং হয়ে গেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নাই। সেই অবস্থায় যখন আমার মোবাইলটি হয়, তো তার থেকে কিছুক্ষণ পরে, এইভাবে কথা বলছিলাম জানি না, তার থেকে কিছুক্ষণ পরে আরেকটা বাতাস আসে। এইবার বাতাসটা আমার গায়েও লাগতেছে এবং বাতাসটা প্রচন্ড ফ্লো হচ্ছিল, বেগ ছিল প্রচুর, মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে
ও যখন হাঁটতে আমাকে ডাকতেছিল তখন আমি রেসপন্স না করে এবার ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুন ভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন এই ঠিক এরকম একটা মুহূর্ত চলাকালে আমার ফোনটা বেজে উঠে দেখি যে আমার ফ্রেন্ডে আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো পাচ্ছিলাম না, শক্তি হারায় ফেলতেছিলাম, সবকিছু কিরকম অন্যরকম লাগতেছিল। তখন ওরকম কষ্ট করার ফলে রিসিভ করে এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল। তো ওইখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো। আমি খেয়াল করি না যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে, তারই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে যাতে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল সেদিক দিয়ে সামনে আরো 10 থেকে 15 হাত দূরে আবার ওই ড্যান্সের দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেছে। আমি আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়েও হ্যালো হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের, বাট আমার জেনারেল এয়ার যেটা দিয়ে আমার কিছু আমি নর্মাল এয়ার শুনতেছি, তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, ওকে ডিরেকশন বলা তো দূরের কথা, আমি জাস্ট হ্যালোটাও বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি কি, যে সেখানে প্রচন্ড শুকনা পাতা তারপর অন্য কিছু ছিল যেটা হাঁটলে শব্দ হবে। তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে পড়ি, যার কোনো শব্দ হয়। এই শব্দটা পাওয়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায় ওইভাবে। সেন্সলেস ছিলাম না, বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম ছিল না। তো ওরা আমাকে নিয়ে যাবো, আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে, সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থাটি একটু অন্যরকম ছিল, যদি ওরা ধরতে পারে না তাও ওরা বলছে আচ্ছা ঢাকা সিটিতে আমরা তাড়াতাড়ি রিটার্ন করি। তো আমরা বাসায় চলে আসি। রোডে গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছিলাম, মাথায় অতটা ছিল না। তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ হয়ে ড্রেস আপটা আনফেস্ট করে আমি যখন বিছানায় বসি, তখন থেকে আমার হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ওই দিন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল, ব্ল্যাক কোটি। আমি আপনার এই কথার জন্য ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিং এর দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন, আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস নক করবো যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই তখন আমার একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি, বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। তো সেই জিনিসটা মনে পড়া মাত্র আমার ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটি ছিল যেটা তোরা দেখেছিস, তো সে কোটিটা কই। তো বলছে যে রাস্তায় তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না, তো সেক্ষেত্রে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে এমন জায়গায় ছিল যেখান থেকে তুই এখান থেকে নেমে গেছিলি জঙ্গলের দিকে। তো কোটিটা ছিঁড়াও ছিল না, নর্মালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তো কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে? তো আমি আর কিছু বলি নাই যে আমার আসলে না, আমি তো খুলে যাইনি, এরকম কিছু মনে পড়তেছে না অবশ্যই কোটি আমার। তো আমি ফোনটা কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সবকিছু মনে পড়ে, আমি ড্রয়ারটা ওপেন করি। তো ড্রয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যে খাতাটা রাখছিলাম সেটাও আছে, ওয়েট অ্যান্ড যে সুরাই ক্লাসের যে প্রিন্ট কপিটা সেই দুইটা নাই। তো সাথে সাথে একটু ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি ব্যাপারটা ডিসকাস করবো যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে, পেইন্টটা নিয়ে যাই সাথে, নিয়ে যে বলি যে এরকম ব্যাপার এসে, তো বলছে তুমি পেইন্টটা আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেইন্টটা নিয়ে একটা বল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেইন্টটা চুবানোর পর সে পানিতে কিছু আয়াত করে ফু দেয় এন্ড কিছু গুঁড়া জিনিস, আমি বলতে পারি না সেগুলো কি, সেগুলো পেইন্ট পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফরচুনেটলি সেখানে কোনো কালো কালির পানি বা কোনো সাদা কিছু ছিল না, পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ অ্যাসমেস হয়ে যায়, তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার, যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে এই পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে এই প্রিন্টটা আঁকা হয়েছে, বাট না, আসলে এই চিত্রটা এটা থেকে আঁকা হয় না, এটা অন্যরকম, মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কারণ পেইন্টটা আঁকা হয়েছে বাট আমার রুমেই আঁকা হয়েছে, বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যেটাতে আমরা পেইন্টটা রাখি, রংটা রাখি সরি, যেটাতে আমরা ব্রাশ থেকে রংটা নেই সেটা ইউজ হয়নি, যেটা দেখে বুঝতে পারছি, কারণ সেটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, তাকে এই কথাটা বলার পর সে আমাকে বলে যে, আমি বললাম যে তাহলে এটা কি ব্যাপারটা কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। তো বলছে যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছু আমি জানি, আর তোমার ফ্যামিলি মানুষজন সবাই প্রায় 5 ওয়াক্ত নামাজি, তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজ পড়েন,
তো সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একদম স্ট্রেটলি বলবো, আমাদের ইসলামে কোনো কিছুর ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেই দিক থেকে তুমি যদি বলতে পারো ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছুর থেকে একটা শিক্ষা ছিল, এরকম একটা কিছু। আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি, তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াতের সেই সূরাটার প্রিন্ট যেটা, সেই কাগজটা কোথায় এরকম। তো বলতেছে তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে, সেটা আমি হ্যাঁ অবশ্যই। তো বলতেছে তুমি একটু কাজ করো, তুমি অজু করে সেইখানে যাও, যে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো। তো আমি অজু করে আমাদের আলমারিতে থাকে, সেখানে যে আমি প্রথমটা একটা খুঁজি, আমি পাই না। সেকেন্ডটাকে একটা ইসলামিক বই থাকে, নামাজ শিক্ষা এরকম টাইপের একটা বড় বই, সেই বইটার নিচে আমি সেই প্রিন্টের কপিটা পাই সূরা ইখলাসে। আপনার এই ঘটনা কতদিন আগে ঘটেছিল? এটা ঘটেছে রোজার ঈদের কোরবানি ঈদের কিছুদিন আগে। আচ্ছা, এবং আপনি তারপর থেকে আপনি বলছেন যে আমি পেইন্টটা ছেড়ে দিছি, আর যেটা হচ্ছে পেইন্ট করলেও আমি মানুষের অবয়ব, প্রাণী বা এগুলোর পেইন্ট আমি করি। আপনার বাসায় সবাই জানেন এই ঘটনা? আপনার এই অবস্থা সবাইকে জানিয়েছেন পরে? আপনার বাবা মা সবাই? সবার কাছে বলতে আমাদের বাসায় এরকম ঘটনা প্রায় ঘটে, আমরা সবাই অবগত। কারণ আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা ঘটছে আমার ভাই বোন সবার সাথেই। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি এখানে আপনার কাছে শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি তাদের কাছে, আমি আগে থেকে কিছু বলিনি তাদের কাছে। আচ্ছা, খুব বেশি আগের ঘটনা না? খুব বেশি আগের ঘটনা না, রিসেন্টলি ঘটে যাওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন কোথা থেকে এসেছেন। Hello listeners, this is Raj and I came from Texas, Uttara. তো আমি যে ঘটনাটা বলবো, অ্যাকচুয়ালি এই ঘটনাটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা। আমার নানার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। আমার নানা অনেক ধার্মিক একজন লোক ছিল। তো একদিন উনি সকালবেলা নামাজ পড়ে বাসার দিকে আসছে, তো হঠাৎ করে একটা পাগলের সাথে দেখা হয়। উইদাউট ড্রেস একটা পাগল ছিল। তো পাগলটার সাথে যখন দেখা হয়, পাগলটা আমার নানাকে আটকিয়ে বলল যে তোর পকেটে টাকা পয়সা আছে, তুই আমাকে টাকা পয়সা দে, আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খেতে হবে, তুই আমাকে টাকা পয়সা দে। তো নানা তখন অ্যাভয়েড করে গেল, কেননা নানার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল এবং উনি যেখানে যাচ্ছিল সেই টাকাটা দিয়ে ওনার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হতো। তো ব্যস্ত হয়ে উনি অ্যাভয়েড করে গিয়েছে। বাট সেই পাগলটা বলছিল যে তোর পকেটে টাকা আছে, তুই কেন না বলতেছিস। তো পাগলটা অ্যামাউন্টটা বলেছিল 1 টাকা 5 শিকা। শিকা অ্যাকচুয়ালি অনেক আগের ঘটনা, তো হয়তো বা 5 পয়সা বা এরকম কিছু হতে পারে, এবং তখনকার সময় টাকার অনেক বেশি শিকিটা অন্য জিনিস। আচ্ছা, তারপরে শুনি আমরা। টাকার অনেক বেশি মূল্য ছিল, কিন্তু আমার নানা অ্যাভয়েড করেছিল। কিন্তু এক্স্যাক্টলি নানার পকেটে তখন 1 টাকা 5 পয়সাই ছিল। তো নানা তখন টাকাটা দেয়নি। তো পাগলটা পরে বলেছিল যে তুই টাকাটা দিলি না, কাজটা ভালো হলো না। তো যাই হোক, নানা চলে যায়, এটা সে অ্যাভয়েড করে যায়, কারণ যেহেতু আমি ফার্স্টেই বলেছি নানা অনেক ধার্মিক লোক ছিল। তো সেদিন নানা যখন ইউনিভার্সিটি ক্লাস শেষ হলো, বাসার দিকে চলে আসবে, তখন তার এক টিচার বলতেছে যে তোমার সাথে কি আজকে কারো দেখা হয়েছিল রাস্তায়? তো নানা বলল যে স্যার, এরকম সকালবেলা আমার সাথে একটা পাগলের দেখা হয়েছিল, তো আমার কাছে টাকা চেয়েছিল, বাট সেই টাকাটা আমি দেইনি ওকে, আমি মিথ্যা কথা বলেছি। তো তখন ওই টিচারটা বলল যে তুমি কাজটা ঠিক করোনি। তো ওই টিচারটা একটা স্থানের কথা বললো যে এই জায়গায় তুমি যেতে পারো, যাও, এবং সেখানে গেলে তুমি কিছু দেখতে পাবে। তো এবং বললো যে তুমি সময়টা রাতে 10টা 11টা বা 12টার দিকে এমন টাইমে যাবে। তো নানার কাছে আসলে শিক্ষকদের সে অনেক বেশি মূল্য দিত। তো শিক্ষকের কথা অনুযায়ী সেদিন রাতের বেলা সে ঠিকই একটা বট গাছের নিচে গেল, এবং যখন গেল গিয়ে দেখতে পেল যে যেই পাগলটার সাথে নানার দেখা হয়েছিল সেই পাগলটা একটা স্থানে বসা আছে এবং চতুর্দিকে প্রচুর পয়সা ছিল। দ্যাট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এবং প্রচুর পয়সা। তো নানা সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। ওর কাছে এত পয়সা, তো আমার কাছে সে সময় 1 টাকা 5 পয়সা ছিল, ওটা কেন চেল। তো যাই হোক, নানা দিতে পারেনি বলে সে তখন বুঝতে পারে যে হয়তো ঠিক করেনি, এবং তখন একটা কথা বলে সেই পাগলটা যে তুই যখন মারা যাবি তখন তোর অনেক শ্বাসকষ্ট হবে বা কাশি টাশি এসে তোর অনেক কষ্ট হবে। সবারই হয় যদিও।
তো যাই হোক, কাহিনীটা এখানে শেষ হয়ে যেতে পারতো। তো এরপরে দেখা গেছে যে এরকম বেশ কিছু সময় নানার সাথে প্রবলেম হতো। ম্যাক্সিমাম টাইমে ছাগল অথবা কিছুর বেশ ধরে নানার সামনে আসতো, অনেক সময় ডিস্টার্ব করতো। নানা অনেক রাত বিরাতে নামাজ পড়তে যেত। তো যেহেতু আমি প্রথমেই বলেছি নানা অনেক পরহেজগার ছিল, তো উনি এক সূরা কলমা পড়ে ফু দিলে একটা লাঠি হাতে থাকতো তার, সেই লাঠিটা দিয়ে ফু দিয়ে বাড়ি দিত এবং তখন আর তারা চলে যেত, কোনো প্রবলেম হয়নি। বাট যেই সময় দেখা যায় যে শেষের দিকে এসে আমার নানা যখন মারা যায়, তখন সত্যি অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টেই আমার নানা মারা যায়। এবং এরপরে যেটা হয়, এই কাহিনীটা এখানেও শেষ হয়ে যেতে পারতো, বাট একটা বংশ পরম্পরার একটা বিষয় চলে আসে যে আমার নানা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার বড় মামার সাথে, দ্যাট মিনস আমার নানার বড় ছেলের সাথে হঠাৎ করে একদিন একটা পাগলের সাথে দেখা হয় এবং সেই পাগলটা উইদাউট ড্রেসে কমন টাইপ একটা পাগলই ছিল। তো আমার মামা দেখার পরে সে জানতো, কেননা এই কাহিনীটা আমার নানার সাথে ঘটার পরে নানা যখন নানুকে শেয়ার করে, নানু আবার তার ছেলে মেয়েদের সাথে বিষয়টা শেয়ার করেছিল, সেটা অবশ্য নানা মরার পরে। তো দ্যাটস ওয়াই আমার মামা একটু অবগত ছিল এবং তার সাথে যখন দেখা হলো, সেই পাগলটা এরকম বললো যে তোর হাতটা আমার কাছে দে। তো নানা সহজেই দিয়ে দিল, বললো যে নেন। এবং পরে যেটা হলো, সেই পাগলটা আমার নানার বাঁ হাতে একটা তাবিজ বেঁধে দিল এবং তাবিজটা বেঁধে দেওয়ার পরে বললো যে এই তাবিজটা কখনো যেন না হারায় এবং যতদিন পর্যন্ত এই তাবিজটা তোমার হাতে থাকবে, তোমার সাথে থাকবে, ততদিন পর্যন্ত তোমার অনেক ডেভেলপ হবে। তুমি চাকরি করো অথবা যেখানেই থাকো না কেন, তোমার লাইফে অনেক উন্নতি হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ। এবং পরে যেটা হয় যে তার কিছুদিন পরের থেকেই, এক সপ্তাহ বা 10 দিন পরেই সে একটা খবর শুনতে পারে তার একটা প্রমোশন হয় এবং অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর তার প্রমোশন হতে থাকে। এবং হঠাৎ দেখা যায় যে কোন একটা সময় সে তার তাবিজটা হারিয়ে ফেলায় এবং সেই তাবিজটা হারানোর 2 থেকে 3 দিন পরেই তার সেই পুরো একটা বায়ার কোম্পানিতে চাকরি করত। তো সেই পুরো কোম্পানিটাই কোনো একটা প্রবলেম হওয়ার কারণে সেখানে চাকরি তো চলেই যায় মামার এবং সেই অফিসটাই পুরোপুরি ওখান থেকে বাদ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বাবু শুরু করি। আমাদের আজকের যে ঘটনাটা, এবং আপনি সে গতদিন যখন এসেছিলেন তখন কিছু ঘটনা বাকি ছিল, ছোট একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড় ঘটনায় যাবো। একটা ব্রেক নিতে হবে আমাদেরকে, কারণ আমরা প্রথম যে আমাদের যে ইয়েটা, সেটাতে আমরা ব্রেকটা সেই ব্রেকের দেরি করে নিয়েছিলাম। কতটুকু ছোট ঘটনা বলবো রাসেল ভাই? মোটামুটি আমাদের হাতে টাইম আছে 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট হলে আমি একটা ঘটনাই বলছি। হ্যাঁ, আচ্ছা, এই ঘটনা হচ্ছে আপনার জোহা ইসলামে। ও বলছে আপনার সিলেট থেকে ঘটনাটা বলছে আমাকে। এটা হচ্ছে তার চাচা চাচির ঘটনা। তো ঘটনার সময় ওর চাচা চাচি থাকতো হচ্ছে আপনার সিলেটের ফেঞ্চুগঞ্জে। সেখান থেকে পরবর্তীতে মুভ করে তারা সিলেটে চলে আসে, চাচা চাচি এবং কাজিন সবাই মিলে আর কি। তো ফেঞ্চুগঞ্জে যখন তারা থাকতো, একটা ছোট বাসা ভাড়া নিয়ে তারা থাকতো। বাসাটা ছিল ওখানকার মোফাসল টাউনে এবং বেশ ছোটখাটো একটা ছোট শহরের মতো আর কি। আচ্ছা, মোফাসল শহর। তো ওখানকার যে বাসাটা তারা নিয়েছিল সেটা হচ্ছে 4-5 রুমের একটা বাসা এবং আশেপাশে কোনো বাসা নেই আর কি। বেশ খালি একটা জায়গা, মানে বেশ খালি জায়গা, বেশ দূরে দূরে ঘর বাড়ি। তো ওই বাসা ওঠার পরে ওরা যেটা ফেস করা শুরু করে রাতের বেলা, দেখে যে বাসা রাতের বেলা কেমন একটা শব্দ হয়, মানে ফোস ফাস টাইপের একটা শব্দ দূর থেকে আসে, মানে কিচেন থেকে, বাথরুম থেকে, মানে চারপাশ থেকে কেমন একটা ফোস ফাস সর একটা শব্দ আসতে থাকে এবং বেশ গন্ধ পায় তারা রাতের বেলা। গন্ধটা একটা প্লাস্টিক পুড়ে গেলে যেরকম গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ রাসেল ভাই। তো এইটা পাওয়ার পরে সবাই বাসার কিউরিয়াস থাকে যে ব্যাপারটা কি, বাট রাতের বেলা কেউ আর ঘুম থেকে উঠে, মানে যদি জানে বাসায় আর কেউ নাই, এরকম সময় কিন্তু কেউ রাসেল ভাই উঠে আর দেখতে যায় না কি হচ্ছে। বেশ কিছুটা ভয় পায়, নতুন জায়গা তো, একটু ফাঁকা আশেপাশে। তো যাক, এক সময় ওরা এটার সাথে ইউজ টু হয়ে যায়, জানে যে রাত্রে 2-3টার সময় এরকম গন্ধ আসবে এবং শব্দও হবে, ইটস আ কমন থিং এভরিডে। পরের দিন পায় না। তো যেটা হয় যে ওরা একটা কাজের মেয়ে রাখে এবং কাজের মেয়ে মাঝে মাঝে নাকি বাসা পরিষ্কার করার সময় কিছু লম্বা লম্বা চুল পায় বাসায়, এবং বাসা চুলগুলো বেশ লম্বা। তো দেখে যে এভারেজে ওই যে কাজিন গুলা বা তার মা, তাদের কারোই চুল এত লম্বা না, মানে বেশ, মানে বলছে যে চুলটা এতই লম্বা যে কোনো মানুষের মানে হাঁটু পর্যন্ত হবে। এটা খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল ওদের কাছে। তো যাক, এভাবে দিন চলে যেতে থাকে। তো এর মধ্যে এক সময় সেই জোহার এক কাজিন ওই বাসায় আসে আর কি, তার নাম ছিল মিতু। তো
তো সে ওই বাসায় এসে থাকে এবং মনে করেন যে ওই টাইম স্পেন্ড করে ওদের সাথে। তো সে রাতের বেলা হঠাৎ এরকম শব্দ পায়, শব্দ পেয়ে সে যে মানে তার কাজিন ছিল, তার নাম ছিল আয়েশা, তাকে বলে যে এরকম শব্দ হচ্ছে কোত্থেকে রাতের বেলা, কেমন একটা গন্ধ। তো সে বলে যে তুই চুপচাপ শুয়ে থাক, এটা হয় এই বাসায় এরকমই। তো সে একটু কিউরিয়াস হয় যে ব্যাপারটা কি, এরকম শব্দ গন্ধ। তো মিতু কিউরিয়াস থাকে, বাট ওই যেহেতু আয়েশা বলছে যে ঘুমায় যেতে, সে আর করে না, ঘুমায় যায়। তো ওই দিন চলে যায়। পরের দিন রাতের বেলা হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে সে দেখে যে এরকম শব্দ হচ্ছে, বাট বিছানায় মিতু নাই। তো সে উঠে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, দরজা খুলে ভয় পাচ্ছে এই সময়। তো ঠিক ওই ডাইনিং রুমের কাছে যে দেখে যে কিচেনের যে দরজা সেটার সামনে মিতু পড়ে আছে উপর হয়ে, বেশ মানে বিদঘুটে ভাবে পড়ে আছে। তো এটা দেখে সে ভয় পায়, সে চিৎকার দেয়। তার বাবা মা আসে, আসার পর তারা সবাই লাইট জ্বালায়, যে মিতুর কাছে যায়, যে তাকে উঠায়, দেখে সে সেন্সলেস। এই অবস্থায় তারা কি করবে চিন্তা করে, ডাক্তারকে ডাকবে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আসলে, যেটা আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যে ওদের বাসায় একবার রমজান মাসে একটা ছিল আপনার ওই যে ইফতারের একটা আয়োজন ছিল। তো সেখানে এক মসজিদের হুজুররা আসে। তো বড় হুজুর নাকি ওর বাবাকে বলে গেছিল যে একা ডেকে আর কি পরে, যে আপনি বাসাটাকে বন্ধ করে দিয়েন, অথবা বাসাটা আপনারা থাকাটা ঠিক হবে না, দুটোর একটা হয়, বাসা ছেড়ে দেন বা বাসাটাকে বন্ধ করে দিন। তো বলে কেন? বলে এখানে একটু সমস্যা আছে, আমার মনে হচ্ছে সমস্যা আছে, একটা প্রবলেম আছে এখানে। তো তার বাবা এই জিনিসটা শুনে বলে কি সমস্যা? বলে কিছু একটা আছে, আপনি মানে দুইটার একটা করে না হয় বন্ধ দেন, নাহলে চলে যান বাসা থেকে। তো ওই জোহার যে আঙ্কেল ছিল, যে সে এটা না শুনে সে যেটা করে, যে সে ওই বাড়িওয়ালাকে বলে যে আপনার বাসায় নাকি এরকম সমস্যা আছে এবং আমরা তো আসলে এরকম শব্দ পাই। তখন বাড়িওয়ালা নাকি খুব রাগ করে তাদের উপরে, যে কি বলেন উল্টা পাল্টা কথা, আমার বাড়ি বদনাম করার জন্য বলতেছেন এইসব এই সেই। তো যাক, তো এই কারণে যখন মিতুকে অজ্ঞান অবস্থায় পায়, তো তার বাবা কি করে, ওই যে ফার্স্টে হুজুরকেই ফোন করেন যে আমার বাসায় এরকম গেস্ট এসেছিল এবং সে এরকম বেহুশ হয়ে গেছে। তো তখন যেটা হয় যে ওই হুজুর আসেন নিজে রাতের বেলা এসে। এবার আপনি দেখবেন যে এইসব মানে যারা নাকি একটু মানে ধর্মীয় লাইনের লোক, তারা কিন্তু খুব হেল্পফুল হয়। আপনি একটা ডাক্তারকে রাত্রে ডাকলে আজকাল পাওয়া বাংলাদেশে খুব কঠিন, মানে এটা আমি নিজে ধরার খুব কঠিন পাওয়া। বাট আপনি একজন হুজুরকে ডাকেন রাতের বেলা, মোস্ট অফ দ্য টাইম উনি চলে আসেন। হ্যাঁ, তো যাই হোক উনি চলে আসেন, এসে উনি দেখেন, দেখে দোয়া টোয়া করেন, বলেন যে পানির ছিটা দেন মাথায় এবং বিভিন্ন দোয়া টোয়া পড়েন। একসময় মিতুর হুশ আসে, বাট তখন হুজুর বলে যে থাক, ওকে এখন বেশি প্রেশার দিয়ে না, সে কোন একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, আপনার পরে তাকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার তার। তো মিতুকে ওই সময় প্রেশার দেওয়া হয় না, কয়েকদিন বেশ চুপচাপই থাকে সে। তারপর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল। তখন সে বলে যে জিনিসটা হয়েছিল রাতের বেলা আমি এরকম শব্দ পাই, শব্দ পেয়ে মনে হয় যে কি একটা শব্দ আসতেছে এরকম, এবং গন্ধটা প্রকট হয়ে ওঠে, এবং আমি কিসের একটা টানে আমি হেঁটে হেঁটে চলে যাই ওখানে। তো আমি যখন কিচেনের কাছে যাই, ডাইনিং রুম থেকে কিচেনে দেখতেছি, তখন দেখতেছি যে কিচেনের ফ্লোরে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এবং সে আগুনটা মানে কোনো সোর্স নাই, মানে কোনো সোর্স থেকে জ্বলতেছে না, মাটির থেকে উঠতেছে আগুন। হ্যাঁ, আচ্ছা। এবং একটা কাঠ পোড়া গন্ধ পাচ্ছে, কিন্তু মানে কোনো সোর্স নাই কাঠের। এবং হঠাৎ করে দেখে আগুনের ওই পাশে একটা মহিলা দাঁড়ানো, মহিলাটা বেশ ফর্সা গায়ের রং, এবং সে তার চুলগুলো অনেক লম্বা, মাথা থেকে অনেক লম্বা, এবং সে বিচিত্র ভঙ্গিতে তাকায় আছে, এবং সে একটা একটা করে চুল ধরে আগুনে পোড়াচ্ছে তার, এবং তার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে পুরা, মানে থকথকা টাইপের পুরা। তো এটা দেখে সে আর সহ্য করতে পারে না, মহিলার ওই লোকটা দেখে সে সহ্য করতে পারে না, সে বেহুশে পড়ে যায় ওখানে। আচ্ছা, এতটুকুই তার মনে আছে। তো এরপরে মিতুর এই ঘটনা শোনার পরে ওরা একটু কিউরিয়াস হয় যে এরকম জিনিস কেন দেখলো, এবং ওই শব্দ গন্ধ, সবাই বেশ ভয় থাকে বাসার। তো তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে একটা দোকানদারের কাছে কাছাকাছি, বলে যে ভাই 2001-2 সালের দিকে এখানে ওই বাড়িটাতে, তখন টিন শেড বাড়ি ছিল, তো ওখানে একটা ম্যারিড কাপল উঠছিল আর কি বাসায়। তো ওই বাসায় তখন কোনো গ্যাস বা কিছু ছিল না, কেরোসিনের চুলায় রান্না হতো। তো লোকটা যখন কাজে যায়, ভদ্র মহিলা, নতুন সংসার, সে খুব মানে হাসি খুশিতে রান্না করতো। তো একদিন ওই বাসার থেকে এরকম খুব মানে কেয়ারটেকার নাকি ওই বাসার পাশে যাচ্ছে, সে দেখে পোড়া গন্ধ খুব। তো সে আসে, যে এসে দরজা ধাক্কাধাক্কি করে, কেউ খুলে না, মানে আগুনের ধোঁয়াও দেখা যাচ্ছে। দরজা ভেঙে ঢুকে যে দেখে যে মহিলাটা পুড়ে গেছে আগুনে, অর্ধেক শরীর পুরো ঝলসানো, এবং এই মানে সে সেন্সলেস। তো ওই লোকটা তখন তাড়াতাড়ি তার হাজবেন্ডকেও কল দেয় এবং মহিলাকে নিয়ে হাসপাতালে যায়। তো মহিলা মারা যায় আর কি। এবং সেই ভদ্র মহিলাকে নাকি মানে এমন ভাবে পড়ছিল যে তাকে ভালো মতো গোসলও দিতে পারেনি তারা। আচ্ছা, দাফনটা মানে অনেক কষ্ট আর কি, ঠিক মতো গোসলও হয়নি, এভাবেই করে দাফন করা হয়েছে। এরপর থেকে নাকি ওই বাসায় এরকম কিছু প্রবলেম আর কি
দেখা যায় আর কি রাসেল। আচ্ছা, ওকে। সো এই ছিল ঘটনা। এটা ঘটনা শুনে আসি আমরা। নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। বাবু ভাই, এখানে হাফিজ সাহেব আছেন, তো হাফিজ সাহেব যেহেতু আছেন, আমি একটু মসজিদ রিলেটেড একটা বিষয় একটু আনবো। সেটা হচ্ছিল যে কোন একটা স্থাপনা আপনি রেগুলার যান, চেনেন, আপনার খুব কাছাকাছি, বাট এটা সম্পর্কে যখন আপনি অন্য কিছু শুনবেন তখন আপনার ধারণাটাই পাল্টে যাবে। আমার এই ঘটনা মানে যে মসজিদটার কথা আমি বলছি সেটা আমার হোম টাউন, যেটা আমার হোম টাউন টাঙ্গাইল। তো টাঙ্গাইল ঠিক আমার বাসার অপোজিটে হচ্ছে মসজিদটা। তো মসজিদটা হচ্ছিল আপনার দুইটা রাস্তার মাঝখানে, মানে দুইটা রাস্তা গিয়েছে, তার মাঝখানে মসজিদ, অনেক বড় একটা কম্পাউন্ড। তার মাঝখানে আপনার মাঝখানে মসজিদে একটা পাশে এক মাদ্রাসা আছে এখন, আর একটা পাশে হচ্ছিল ঈদগাহ, তার সাথে আবার একটা প্রাইমারি স্কুল আছে, যে স্কুলে আমি পড়েছি। আর ঠিক মসজিদটার সামনে হুজুর যিনি আপনার ইমাম সাহেব আছেন, ওনার বাসা হচ্ছিল ওইখানে। তার ঠিক সামনে রাস্তার সাথে লাগা হচ্ছিল আপনার কিছু দোকান আছে যেগুলো মসজিদ ভাড়া দিয়ে আছে। তো এই কিছুদিন আগে কোরবানি ঈদ হয়েছে, তো আমি একবার কোরবানি ঈদের 2-3 বছর আগে ছুটিতে আমি টাঙ্গাইল গিয়েছি। তো যাওয়ার পর সকালবেলা ফজরের ওয়াক্তের সময় আমি নামাজ পড়তে যাই মসজিদে যথারীতি, আমার বাসার সাথেই। তো নামাজ শেষ হওয়ার পরে সাধারণত ফজরের নামাজে ফরজ পড়ার পরে হচ্ছিল কিছুক্ষণ তসবিহ পড়া হয়, তারপরে ইমাম সাহেব দোয়া ধরেন। তো দোয়া শুরু করার আগে উনি খুব বয়স্ক এবং মানুষ, এবং খুব মানে আমরা ওনাকে খুব রেসপেক্ট করি। তো উনি বললেন যে দেখেন, আজকে তো ঈদের দিন, আপনাদের এখানে মুরব্বীরা অনেকে আছেন, আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনে। তো বললে যে দেখেন, আপনারা তো আপনাদের যে ছেলে পেলে যারা আছে, সন্তানরা যারা আছে, আজকে ঈদের দিন গান বাজনা বাজায় এবং সারা রাত গান বাজনা বাজায়, এই মসজিদে তো আমরা ছাড়াও আরো অনেকে নামাজ পড়েন, তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনাদের যারা আপনাদের সন্তানরা বা যারা মিউজিক এইগুলো বাজায় রাখতে পারে, তো তারা যেন একটু কম বাজায় বা তাড়াতাড়ি শেষ করে দেয়, এটা নিরুৎসাহিত করলেন উনি। তো আমি বিষয়টা শুনলাম যে উনি যে কোটটা করলেন যে আমরা ছাড়া আরো অনেকে নামাজ পড়ে। তো এই বিষয়টা নেওয়ার পরে হচ্ছিল যে আমি অনেকগুলো সূত্র আমি একসাথে করলাম। জাস্ট ফার্স্ট হচ্ছিল অনেক ছোটবেলায় ওই যে মাঠটা, ঈদগাহ মাঠে, ওখানে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, অনেক কিছু খেলাধুলা করতাম, আমি খুব ছোট তখন। তো একদিন আমি সন্ধ্যার সময় হচ্ছিল, আমাদের নিয়ম তখন হচ্ছিল যে সন্ধ্যা আজান দিবে, সাথে সাথে বাসায় চলে যেতে হবে। তো যথারীতি আজান দিয়েছে, আমি বাসায় চলে গিয়েছি। তো হঠাৎ করে আমার খেয়াল হলো আমি স্যান্ডেলটা রেখে এসেছি মাঠে। এখন স্যান্ডেল তো আনতে হবে, আমি আবার দৌড় দিয়ে, কারণ যেহেতু বাসা কাছে, আমি দৌড় দিয়ে স্যান্ডেলটা আনতে যাই। তো যথারীতি স্যান্ডেলটা আমি যখন ওইখানে নেই, ঠিক মসজিদের সামনে ইমাম সাহেবের যে বাসার কম্পাউন্ডটা, ওইখানে কিন্তু প্রচুর গাছ আছে, তার পাশেই মাঠটা। তো হঠাৎ করে একটা দমকা গরম একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগে। তো লাগার পরে আমার যেন কেমন একটা অনুভূতি হয়, এবং বাসায় যখন যাই, যাওয়ার পরে হচ্ছিল আমি প্রথমে অজ্ঞান হয়ে যাই, এরপরে হচ্ছিল যে আমার চোখ উল্টে যায়, তারপরে জ্বর আসে, এবং মানে খুব মেসাগার একটা অবস্থা। তো সাথে সাথে আমার আব্বা, আমার আম্মা, ওনারা আমাকে দেখে এখন বললেন যে কি করবেন, কি হয়েছে। আমি বললাম যে আমি এই হয়েছে। তো তখন অনেকে এটা আরেকটা নতুন টার্ম আমি আজকে বলবো, সেটা হচ্ছে যে আমি শুনেছি সাপে বাতাস লেগেছে। আমাকে বললো যে ওর বোধহয় সাপে বাতাস লেগেছে, কোনো পড়া মানে হুজুরের কাছে বা কোনো কারো কাছে। তো আমাদের এলাকায় একজন ছিল যিনি এই ঝাড়ফুঁক করতেন। তো উনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আমাকে আপনার ঝাড়ফুঁক করে তারপরে তাবিজ দিয়ে আমাকে ওটা রিকভার করেন। তো এখন আমি বুঝতে পারলাম আসলে সাপে বাতাস ওটা আমাকে হয়তো বা বোঝানোর জন্য বা তখন ওইটাকে ওভারকাম করার জন্য। এখন হয়তো বা আমি যেটা মনে করলাম যে যেহেতু অন্য কারো কেউ নামাজ পড়ে বা ওইখানে অন্য কারো এক্সিস্টেন্স আছে, তারাই হয়তো বা এই ধরনের কোনো কিছু আমার সাথে করতে চেয়েছিল। তো এরপরে এই বিষয়টা আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করি যখন হুজুর বলার পরে। তো আমার বড় ভাই মুসকে হাসি দিয়ে বলে যে এই মসজিদের ওইখানে যে পাশেই ঠিক টিউবওয়েল আছে, তখন উজু করার জন্য ওই টিউবওয়েলটা ইউজ করা হতো। তো বলে যে একদিন রাত 3টার সময় আমি বাইরে কোনো কারণে ছিলাম, আমি টিউবওয়েলের ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমি ওই টিউবওয়েলে কিন্তু পানি খাওয়ার একটা স্টাইল আছে, যে টিউবওয়েলের ইয়ের ওখানে হাত দিয়ে চাপ দিতে হয় একা একা, সেলফ যেটা। তো পানি খেতে যে হঠাৎ করে ও খেয়াল করলো যে ওর মাথা থেকে কে যেন একটা, ওর সামনে একটা ঢিল পড়লো। তো ঢিল পড়লে এত রাত 3টার সময় আশেপাশে কে ঢিল দিবে? তো সে আশেপাশে তাকিয়ে দেখলো যে না, কেউ তো নেই। তো হয়তো চিন্তা করলো যে কেউ হয়তো দুষ্টুমি করে ঢিল দিয়েছে, এত রাতে আমি পানি খেতে এসেছি। তো সেকেন্ড টাইম সে যখন আবার অ্যাটেম্প নেয়, তখন ঠিক
ওপর থেকে ওপর একটা কাঁঠাল গাছ ছিল রাসেল ভাই, একটা ইটের অর্ধেক অংশ, এইটা কোনোভাবে স্ট্রেট ওর মাথার ঠিক সামনে স্ট্রেট পড়লো। তো কাঁঠাল গাছের থেকে সরাসরি একটা আদলা ইট, এটা পড়া একেবারে অ্যাবসার্ড ব্যাপার। এটা যখন ও দেখলো সাথে সাথে সে দৌড় দিয়ে চলে যায়, বলে যে ওখানে সামথিং কিছু একটা আছে। এই ঘটনার পরে আমি ওই ঠিক পাশে যে দোকান যেগুলো আছে, তো ওখানে একটা ফার্মেসি আছে, তো উনি এক বড় ভাই আমাদের এলাকারই, তো ওনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম ঘটনা, ইমাম সাহেব তো এটা বললেন। তো তখন উনি বলে যে দেখেন, আমাকে বললো যে দেখো এরকম এক্সপিরিয়েন্স আমারও আছে। তো আমি বললাম যে কি হয়েছে? তো বললো যে তুমি তো জানো এখানে একটা মাছের আড়ত ছিল বড়, আপনার ওই যে বাঁশের বেড়া দেওয়া। তো বললো যে আমি ওখানে একা থাকতাম রাত্রেবেলায়, একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখি যে পাশে যে অজুখানা আছে সেখানে প্রচুর কোলাহল এবং শব্দ হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এত রাত্রেবেলা এই অজুখানায় ট্যাপ ছেড়ে দিয়ে কে এত কি করে। তো উনি আর বের না হয়ে ওই যে বাঁশের যে বেড়াটা আছে সেখান থেকে একটু ফাঁক এসে দেখে যে অনেক বড় বড় লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ ওখানে অজু করতেছে, সিরিয়াল ধরে মসজিদে ঢুকতেছে। তো উনি ফার্স্টে চিন্তা করে যে তবলিগের কোনো জামাত এসেছে কিনা, তো হতে পারে, কিন্তু মানে তাদের সবগুলোই হচ্ছে অবয়, চেহারা বোঝা যায় না, একটু অস্বাভাবিক। তো সকালবেলা যখন উনি ফজরের নামাজ পড়তে গিয়ে জিজ্ঞেসে দেখে যে ওখানে মসজিদে কোনো জামাত টামাত কোনো কিছুই নেই, তবলিগের জামাতে যে গ্রুপ। তো তারপরে উনি যিনি আজান দেন ওনাকে জিজ্ঞেস করলো যে কোনো জামাতে এসেছে, বলে যে না জামাত তো আসেনি। তো বললো যে তাহলে আমি এটা কাকে দেখলাম আমরা। এর পরবর্তী সময় সে আরেকজনের এরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম দৃশ্য দেখে। আমার দেখার পরে উনি মসজিদের যে সিকিউরিটি যে এক ভদ্রলোক ছিলেন ওনাকে জিজ্ঞেস করে। তখন ওই সিকিউরিটি বললো যে ভাই আমি তো এখন মসজিদে থাকা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছে? কারণ হচ্ছিল যে সে ওই মসজিদে যে দরজার সময় সে দরজার সামনে বেশ কয়েকদিন ঘুমিয়েছিল এবং তাকে কে যেন উঠিয়ে দিয়ে ভেতরে রেখে দিয়েছে, এবং একদিন সে পরপর কয়েকবার করার পর তাকে একবার লাথি দিয়েও ফেলে দিয়েছিল। তো এই মসজিদটা 1817 সালে, দ্যাট মিনস 200 বছর আগে, এবং ইমাম সাহেবের ছেলেকেও পজেস করা হয় পরবর্তী সময়ে, আরো অনেক কিছু আমি শুনেছি। তো আমার কাছে জিনিসটা একেবারে খুব পরিচিত একটা জায়গা, এখন আমার কাছে যেন কেমন অপরিচিত হয়ে গেছে। ধন্যবাদ আসিফ ভাই। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের প্রথম অতিথি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন আমাদেরকে। আসল ভাই ধন্যবাদ আপনাকে। ডিয়ার লিসেনার, আমি যুক্তিসঙ্গত কোনো কারণে নামটা বলছি না। আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি, আর পেশায় একজন শিক্ষকতা, মিরপুর 11 নম্বরে আমি শিক্ষকতা করি। আর মূলত আমার যে ঘটনাটা একটা আমাকে নিয়েই, আমি এই ঘটনা নিজে একজন ভিকটিম। ঘটনাটা আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন, ভূত এইগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না এক সময়, মানে যেভাবে ভিডিওতে আপনাকে আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি এক সময় ছিলাম না। আমি এরকম জুব্বা পরতাম, লম্বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বশ করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলতো যে তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তো বা পাবে। তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল। তো এটা বললো যে তুমি এটা 41 জন যদি করতে পারো এবং প্রতিদিন রাতে এটা 1000 বার করে পড়তে হবে। তো কিছুদিন করেছিলাম, কিন্তু আমার আর সাহসিকতা কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম। এরকম 18 থেকে 20 দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো। বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে, বিবাহের 1 মাস পূর্বে কোনো এক রাত্রে আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোনো জটিলতা আছে, এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো, তো এখন এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তো বা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি বা প্যারানর্মাল অনেক কিছু ঘটনা ঘটতে পারে জাতীয়। তো এটা আমি ইগনোর করে গেলাম যে এটা কিছু না। আচ্ছা। তো বিয়ের 1 মাস পূর্বে থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া। তার চুল অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করলো।
এবং আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করলো। তো অনেকে যারা মুরব্বী, বিশেষ করে আমার মা এবং আশেপাশে যারা মুরব্বী, তারা বলল যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসটা চিন্তা করলাম হয়তোবা মুরব্বীরা এই জাতীয় কোনো কথা বলতে পারে, যে হয়তোবা শুনে আসছে তারা আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে বিবাহের 18 দিনের মাথায় আমি কোনো একদিন আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম, যার পথে তার প্রথম সিমটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এর আগে একটু বর্ণনা করে নিয়ে আসি ভাই। সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুর বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, আর রিক্সা গেলে 5 মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ পায়ে আমার কাটা যেতে একটা জিনিস ফোটে। তো এটা আমি ইগনোর করি যে হয়তো বা কাটা যেতে কোনো জিনিস ফুটছে, থাক, এটা কিছু না, বিষয় কিছু না, চলে গেলাম। সেদিন রাতে স্বাভাবিক হলাম, সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না, আমার শরীরটা ভার হয়ে গেছে। আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলা প্রচুর পেইন শুরু হয়ে গেল। তো সেই অবস্থায় আমি উঠতে পারলাম না, কোন রকম আমাকে ধরে উঠানো হলো। আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করলো উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বললো যে ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো আগে খালিশপুর এলাকায়, আমি আগে বলিনি, আমি হলাম খালিশপুরের বাসিন্দা, এটা খুলনা অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল, বলে এগুলো আপনি খান, খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো বিশেষ কিছু না। তো যখন আমি এগুলা গ্রহণ করা শুরু করলাম, 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হলো না আসলে, বরং আরো অবনতি হতে লাগলো। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখি হয়তো বা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ওইরকমই অতিক্রম হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম, ইভেন এমনকি ঢাকায় আসছি। আমি রিসেন্টলি ঢাকায় এসেছি, পূর্বে আমি বিভিন্ন ডাক্তারখানায় এসেছিলাম, বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতেও গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিল, বললো যে এটা কিছু না, জাস্ট একটা পেইন, এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য, কিছু এক্সরে করলাম। এক্সরে করার পর বললো যে না, স্বাভাবিক কিছু নেই, পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে, তো আপনি এই মেডিসিনগুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এইভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। তো মেডিসিন যখন ক্যারি করে আসলে তখন অবস্থার আরো পরিবর্তন হতে লাগে, মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরো যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিন গুলো আমি খাচ্ছি, শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, এফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভিতরে, ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকেই করি, প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করতেছি, ইংরেজি পড়াচ্ছি আমি, খালিশপুরে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম পড়ে, শরীরটা ভার হয়ে যাচ্ছে। এই যে তো বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে শুরু করলো, যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম, বন্ধুর নাম হলো শাকিলের দোকান, কম্পিউটারের দোকান, সেখানে বসেছিলাম। এমন মুহূর্তে একটা লোক আসলো, আমরা সেখানে 3 জন বসেছিলাম, আমি, শাকিল এবং সুজন আরেক বন্ধু। তো এমন মুহূর্তে এক লোক আসলো, যে লোককে আমি কোনো সময় দেখিনি আগে। তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল, ডেকে বলল আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার আশ্চর্য লাগলো যে এখানে আমরা 3টা লোক বসে আছি, যে 3 জনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম, তখন উনি বলল যে আপনার কোনো একটা সমস্যা আছে। বললাম যে কি জাতীয় সমস্যা? সে বলল আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে, কিন্তু সে আসতে পারতেছে না। আপনার কাছে সেই জিনিসটা আসতে চাচ্ছে, এখনো আসতে চাচ্ছে, কিন্তু সে আসতে পারতেছে না। তো আমি চিন্তা করলাম যে সেই কথাটা আমার মনে পড়ে গেল, যে হয়তো আমি একসময় জিনের একটা সাধনা করতাম, কিন্তু সাধনা করতে করতে ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলিনি রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি কিছুদিন করার পরে, এই রাতে যখন ঘুমাতাম, তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চর আসতো, অনেক সময় গালে চর পড়তো, পিঠের উপরে চর পড়তো। তো স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত।
তো এটা মা যখন জানতে যেত কেন, বললাম যে হয়তো বা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে এই কারণে। এই জিনিসগুলো আর আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চেত, ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বললো যে না, এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তো বা আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফকে এই কথা বললাম। তো যাক, আমি রাসেল ভাই, আমি সেই জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিয়ে বললো যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে, কিন্তু কোনো হয়তো বা ওয়ে সে খুঁজে পাচ্ছে না, বা আপনি কিছু করতে পারতেছেন না, বিদায় সে আসতে পারতেছে না, হয়তো বা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তো আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে হ্যাঁ, অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তো আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছি, এটা অনুভব করলাম যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তো আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি তার পরিচয়টা দেন না। উনি বলেন যে আমি আপনাদের বাসায় যাব। ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসবো। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেল, বললো এইটা আপনি রাখবেন, তাইলে হয়তোবা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতি থেকে হয়তোবা কিছুটা আল্লাহ যদি মাফ করতেও পারে। তো আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম এবং রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খাবেন না, যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না, এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। তো সেভাবে মানলাম। কিছুদিন মানার পরে আর স্বাভাবিক রইলাম না। তো কোনো একদিন, আপনার কি তাবিজটার পরে অবস্থা ভালো হচ্ছিল? তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম আসল ভাই, তো ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, হয়েছিল। তো কোনো এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে, যখন আমি রাতে ঘুমাই, সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই, হাতে হারিয়ে গেছে কোনো একভাবে। এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত কারণও খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞাসা করলে ওয়াইফ বলে না, আমি বিছানা তো সকালে আসলে গোছগাছ করার সময় অনেক সময় হয়তো পড়ে যেতে পারে, এটা বুঝলাম যে তাবিজটা হারিয়ে গেছে। তো এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সেই আগের মতো খারাপ হতে শুরু করলো, ইভেন আরো ডিটোরিয়েটিং হয়ে গেল, আরো হানিকর হয়ে গেল। এখন এমতো অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরো, যে কি করব। এবং বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়েকে গেট করতে পারলাম না, যে কি করব এখন আমি। তো এমন এক সময় সেই দোকানে, যে দোকানে শাকিলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে, তখন আমার এক বন্ধু সুজন, সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো। বললাম কেন? তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম। তো পরের দিন তো যাওয়ার পরে চাচার একটু বলে দিই, চাচার নাম হলো শহীদুল ইসলাম। উনি খালিশপুর কিচেন জুট মিলে শ্রমিক। তো ওইখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখা মাত্রই বললেন যে আপনি ওই বেডে বসেন, এই বেডে না বসে ওই বেডে বসেন। তখন আমার একটু সুবিধা হবে, মানে আপনি মেসে গিয়েছিলেন, সেই মেসে উনি একটা অন্য বেডে বসতে বললেন। তো আমার একটা অবাক হলো যে এই কেন চাচা এই বেডে বসতে না বলে ওই বেডে বসতে বললেন। তো আমি বসলাম। বসার পরে আমি সেই বন্ধুকে বললাম, সুজনকে বললাম যে সুজন, তুমি আমার বিষয়ে একটু বলো তাকে। তো সুজন যখন চাচাকে বললো যে দেখেন তো চাচা, আমি আমার এক বন্ধু, সেই বিগত এরকম, ঠিক আছে, ওই ঘটনাটা বললো, আপনার সমস্যাটার কথা বললো। বলার পরে চাচা তখন কি করলো, মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় রাসেল ভাই জিনিসটা, যে চাচা এক গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন, অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি জানি একটা সূরার মতো পড়লেন, পরেই ফু দিলেন। ফু দেওয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি রাসেল ভাই, উনি ঠিক গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছেন এবং তার হাতটা নড়তেছে। এবং যখন হাতটা নড়তেছে, তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতে। তো আমরা ওইখানে উপস্থিত 2-3 জন ছিলাম, আমার হাতটা চেপে দেওয়ার পরেও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে, কিন্তু আমরা ঠেকায় রাখতে পারতেছি না। তো উনি একটাই কথা বললেন যে আপা, এমক নামের স্থানে এমক নামের লোকের কি সমস্যা। এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি, যে কাকে তিনি আপা করে সম্বোধন করলেন। তো উনি যেটা জানালেন যে হ্যাঁ, ওর একটু সমস্যা রয়েছে, ও একসময় একটা সাধনা করতে করতে সে ছেড়ে দিয়েছে। তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে। তো আমি যখন ক্ষতিটা জানতে চাইলাম যে চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার, তো চাচা বললো আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে। তা আমি একটু শুনে অ্যাস্টনিশড হয়ে গেলাম যে চিলের মাংস কিভাবে খাওয়া, স্বপ্নে আবার কিভাবে খাওয়ায় মানুষকে।
তো একটু অবাক হয়ে গেলাম কিছুটা, যে চিলের মাংস। তারপর বিশ্বাস করে নিলাম। তো উনি বললো যে সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না, কোনো সময় সুস্থ হবেন না। এই মেডিসিন যাই করেন কোনো কিছু আপনার কাজে লাভ হবে না। জি। তো উনি আমাকে নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল। অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম সেই বেডে আমাকে শোয়া দিল। তো আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা, শার্টটা একটু উঠিয়ে দিল, উঠিয়ে নাভিতে দেখলাম কিছু পানি দিল, পানি পড়ে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে এই পারলাম যে হয়তো বা নাভিতে উনি কোনো কিছু করতেছেন। কিন্তু যেখানে নাভিটা বন্ধ, নাভিতে কোনো ছিদ্র নেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম, 5-7 মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো। আলো দেখলো, উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে, প্রায় সেখানে মানে পচা মাংস, একটা মাংস প্রায় 100 থেকে 150 গ্রাম এরকম একটা মাংস একটা স্তূপ বের হইলো ওইখান থেকে। তো এটা দেখানো আমাকে দেয়া হলো, বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল, এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না। তো যখনটা আমার শরীর থেকে বের হয়ে আসলো রাসেল ভাই, তখন আমি একটা অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে। এটা আমি অনুভব করলাম তখন, যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে, একটা শরীরটা ফ্রি হয়ে গেছে, আগের মতো নেই। তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে। তো তেল এনে আমি আনলাম, আনার পরে বললো যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন। তো আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে সঙ্গে, এর আগে যাদের কাছে গিয়েছিলাম, অনেক হুজুরের কাছে গেছে, যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছে, তারা সঙ্গে সঙ্গে পরে ফু দিয়ে দিত তেলটা লাগানোর জন্য, সঙ্গে শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন। তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে। তো তেলটা না দিয়াতে আমাকে বললো যে আগামীকালকে আপনি আসেন। আমি যখন আগামীকালকে সেই বন্ধু, সুজন বন্ধু, ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তো তখন আমাকে তেলটা দেওয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে, সরিষা তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে। তো যখন আমি কারণটা জিজ্ঞাসা করলাম যে আমার বন্ধুর কাছে, সে প্রথম আমাকে বলতে চাইলো না, কারণ এই জাতীয় বিশেষ ঘটনা আসলে জিন বা পরীর বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে। তো আমি তার কাছে মানে জোর করলাম, জিদ করলাম যে সুজন, তুমি যদি চাচার বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমার একটু বলো। তো বললো যে উনি একজন আনএডুকেটেড। যখন এই কথা বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে আনএডুকেটেড, তাহলে কি সুন্দর আয়াত লেখা, আয়াতটা আরবিতে লেখা, তো এই আয়াতটা কিভাবে লেখলো? তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পারসন, তাহলে আয়াতটা কিভাবে আসলো? তো সে আমাকে বর্ণনা করলো যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে ওই পরীরা এসে আয়াতগুলা লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলা কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার যেটা সেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে। এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে, তো আমিও পেয়েছিলাম। তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তো তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে। আমি এটা সংক্ষিপ্ত ভাবে বলতেছি আসলে, যে চাচার নিজের গ্রাম হলো বরিশাল। বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির, একটু দুষ্ট স্বভাবের। তো দুষ্ট স্বভাবের হতে উনি প্রায় রাত্রেই, অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন, বাসায় রাত্রে লেট করে আসতেন। তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল, দিঘিতে উপর থেকে আসমান থেকে কিছু মেয়ে আকৃতি পরী জাতীয়, পরে বর্ণনা পেয়েছে, পরীরা আসমান থেকে নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ে যে ওড়না জাতীয় ছিল ওইটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল ওইটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করলো। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায়, যে একটা পরীর ওই সেই ওড়নাটা হাতে ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা পানি থেকে বা জল থেকে উঠতে পারে না পারলে তাকে বলতে হচ্ছে যে তুমি এখান থেকে চলে যাও। পরীটা তখন বললো যে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। চাচা বললো যা হবার তাই হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যাব না, এটা আমি দেব না। তখন সে বলল যে তুমি কি চাও? পরীটা বলল তুমি কি চাও? তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন যে কোনো ভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করলো, তার বাসায় নিজের বাসার মাটির প্রায় 15 থেকে 20 ফিট মাটির নিচে কোনো একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো তখন তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম চাচার ওই নির্দেশ। পরে আমি বিভিন্ন জায়গায় আরো গিয়েছিলাম মেডিসিনের জন্য।
আর এখন রাসেল ভাই যেটা হয়, মোটামুটি আমি সুস্থ, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাতে উঠে যাই, অনেক সময় আসনে বসে পড়ি, আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কি জিনিস জাতীয় আমি পড়তে শুরু করি। এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ না, এখনো অসুস্থ আছে। আর মাঝে মাঝে রাসেল ভাই এই জাতীয় সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফও আমাকে মাঝে বর্ণনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য।